ডক্টর লাহিড়ী, আপনি মিসেস আনন্দী মৈত্রর অভিযোগপত্রটা পড়েছেন নিশ্চয়ই? নিশ্চয়ই স্যার, পড়েছি। চমৎকার লেখা, অনেক আবেগ, উদ্বেগ, ভালোবাসা দিয়ে লেখা। তবে অনেস্টলি স্পিকিং, এই ধরনের মেলোড্রামাটিক লেখাপড়ার বিশেষ অভ্যাস আমার নেই, তাই সাহিত্য হিসেবে খুব একটা এনজয় করেছি আমি বলতে পারবো না। ঠাকুর, তুমি অনুভবের সহায় হও। ও তো কোনো খারাপ কিছু করতে চায়নি কারোর। ও তো বাচ্চাটাকে সুস্থ করেই তুলেছে। তুমি ওর পাশে থাকো ঠাকুর, ওর পাশে থাকো। মিসেস মৈত্র বলেছেন আপনি সেদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অনুষ্ঠান মঞ্চে উঠেছিলেন ডক্টর মৈত্রকে হেনস্থা করবার জন্য। এটা সম্পূর্ণ একটা মিথ্যে অভিযোগ। রাধার খুব নাটকে একটা অভিযোগ। আমার মনে হয় যারা খুব বেশি সিনেমা কিংবা টেলিভিশনে অ্যাডিক্টেড তারা এই ধরনের কিছু কাল্পনিক গল্প মনে মনে ভেবে না। আমি সেদিন যে যে কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু আমি আমার মনের উদ্বেগ থেকে বলেছিলাম। অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ ওয়েল উইশার, আমি কিন্তু অনুভবের কখনো খারাপ চাই না। আমি আপনাদের সঙ্গে যেগুলো শেয়ার করেছি আমার মনের উদ্বেগ থেকে শেয়ার করেছি। সেদিন যদি অনুভব অপারেশন থিয়েটারে সাকসেসফুল না হতো তাহলে কি হতো সেই ভয় থেকে বলেছি। সরি টু ইন্টারাপ্ট, সেদিনকার অপারেশন কিন্তু সাকসেসফুল হয়েছিল। অনুভব, সেটা তোমার গুড লাক। যদি না হতো? নো ডক্টর লাহিড়ী, ডক্টর অনুভব মৈত্র লাকের উপর বিশ্বাস করেন। সে বিশ্বাস করে নিজের শিক্ষা, নিজের বোধ, নিজের চোখ। সে বিশ্বাস করে তার অ্যানালিটিক্যাল ক্ষমতার উপরে, তার দু হাতের উপর। মেডিকেল ওয়ার্ল্ডে বিশেষ করে সার্জারি ক্ষেত্রে কেউ লাকের উপরে ভরসা করে থাকে। আর যদি কোনো সার্জন লাকের উপরে ভরসা করে ওটিতে ঢোকে তাহলে আমি বলবো তার নিজের উপরে বিশ্বাস নেই। আপনি বলুন তো ডক্টর লাহিড়ী, আপনি কি নিজের লাকের ভরসায় ওটিতে ঢোকেন সার্জারি করার জন্য? যে আপনার লাক ভালো থাকলে আপনার পেশেন্ট বেঁচে যাবে, আর লাক খারাপ থাকলে সে মারা যাবে। ব্রিলিয়ান্ট, দেখে খুব ভালো লাগছে যে ডক্টর মৈত্রের আগের আত্মবিশ্বাসটা আবার ফিরে এসছে। ডক্টর সরকার আজ যেন দিয়া ওকে অন্ধকারে ঠেলে না দিতে পারে। আমি ওটিতে কি করি না করি সেটা সম্পূর্ণ একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। আমি এখানে উপস্থিত সমস্ত বোর্ড মেম্বারদের একটাই কথা বলতে চাই, ডক্টর অনুভব মৈত্র একজন হুইল চেয়ারে বসা পেশেন্ট, তাই তার ওটিতে গিয়ে অপারেশন করার কোনো রাইটই নেই। কোন আইনে, কোন বেসিসে, কোন আইনে লেখা আছে যে হুইল চেয়ারে বসে একজন সার্জন অপারেশন করতে পারেন? ডক্টর লাহিড়ী, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি জানেন পৃথিবীতে কজন সার্জন হুইল চেয়ারে বসে সার্জারি করে যাচ্ছে এখন? একজন সার্জন যখন ওটিতে ঢোকে তখন সে পেশেন্টের সমস্ত দায়িত্ব নিয়েই ঢোকে। সেদিনকে আমি যখন অপারেশন করতে যাই আমি সেই সমস্ত দায়িত্ব মাথায় রেখেই ঢুকেছিলাম। আমি মাননীয় বোর্ড মেম্বারদের জিজ্ঞেস করতে চাই যে ডক্টর লাহিড়ী কি কারণে মনে হলো যে আমি সেদিন অপারেশন করার জন্য মেডিকেলে ফিরছিলাম? উনি কি সেদিন কোনো আমার মেডিকেল টেস্ট করেছিলেন? কথাটা তুমি নিজে সেদিন স্টেজে দাঁড়িয়ে স্বীকার করেছিল অনুভব যে তুমি অপ্রস্তুত ছিলে। হ্যাঁ, আমি অপ্রস্তুত ছিলাম। সেদিনকে হসপিটালে আসার সময় আমি জানতাম না যে আমাকে সার্জারি করতে হবে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই ডক্টর লাহিড়ী, একজন ডক্টর হিসেবে, একজন সার্জন হিসেবে আপনি আমার জায়গায় থাকলে সেই পরিস্থিতিতে কি করতেন? আমি সার্জারি করতাম না। আপনার পেশেন্টের সেই সময় সার্জারি দরকার ছিল ডক্টর লাহিড়ী। সেক্ষেত্রে আমি অন্য ডক্টরকে রিকোয়েস্ট করতাম সার্জারি করার জন্য। আর সেই সময় আপনার হাতে নেই ডক্টর লাহিড়ী। সেই দিন আপনি নিজের মুখেই বলেছিলেন যে ওটিতে আমরা সেকেন্ডে নয়, ন্যানো সেকেন্ডে ডিসিশনে কাজ করি। ডক্টর অনুভব মৈত্র, হসপিটালে আমি ছাড়াও অন্য ডক্টররাও আছে। নেই, আপনি ছাড়া অন্য কোনো ডক্টর সেই সময় হসপিটালে নেই। একজন ছুটিতে, একজন শহরের বাইরে, আর যার অপারেশনটা করার কথা সে শহরের অন্য কোথাও জ্যামে আটকে। আর কতক্ষণে তিনি আসতে পারবেন হসপিটালে আপনি নিজেও জানেন না। আপনি নিজেও জানেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এসব নাটক সেদিন তৈরি করা হয়েছিল তোমাকে দিয়ে অপারেশনটা করানোর জন্য। আপনি জানতেন না সেটা নাটক, আপনি কিছুই জানতেন না। আপনার সামনে পড়ে একজন শিশু রোগী
আর আপনার সামনে দাঁড়িয়ে তার অসহায় বাবা, আপনি কি করবেন? আচ্ছা ধরে নিন আপনার সামনে একজন ক্রিটিক্যাল প্রেগন্যান্সি পেশেন্ট, একটা নয় দুটো প্রাণ আপনার হাতে, তখন আপনি কি করবেন? আমি আর যাই করি না কেন, তোমার মতো নায়ক সেজে হাতে ছুরি কাছে নিয়ে ওটিতে ঢুকে যাব না অ্যাটলিস্ট। কিন্তু আমি যাব, কারণ আমি একজন ডাক্তার, আর একজন ডাক্তার হিসেবে পেশেন্টকে বাঁচাবার শেষ চেষ্টা আমি করব। আমার নিজের ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়লেও কিন্তু আমি যাব কাজটা করতে, কারণ আমার নিজের উপর ভরসা আছে। আমিনুল আমার পেশেন্ট ছিল, কাজে এটা সম্পূর্ণ মিথ্যে যে এই কেসের বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি আমার সমস্ত পেশেন্টদের সমস্ত কেস হিস্ট্রি সবসময় মাথায় রাখি, আমার মনে থাকে চিরকাল। আমি অপ্রস্তুত ছিলাম, কিন্তু যখন ওটির আলো জ্বলল তখন ডক্টর অনুভব মৈত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল অপারেশনটা করার জন্য। আমি ডক্টর মৈত্রের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। সরি টু সে ডক্টর মজুমদার, আপনি তো এই কথাটাই বলবেন, কারণ সেদিনের নাটকের আপনিও একজন অংশ ছিলেন। আমিনুলকে অন্য ডক্টরের অপারেশন করার কথা ছিল, সেটা জেনেও আপনি ডক্টর অনুভব মৈত্রকে অ্যালাউ করেছিলেন অপারেশনটা করার জন্য। সেটা ভুল না ঠিক সেটা এই হসপিটাল মেডিকেল বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট মেম্বার ডক্টর চ্যাটার্জি পরে বলে দেবেন। তাহলে ডক্টর লাহিড়ী, শেষমেশ তাহলে কি এটাই দাঁড়ালো যে আপনি আমার সেদিনকার মানসিক অবস্থা বা পেশেন্টের কন্ডিশন সম্বন্ধে আমার কতটা নলেজ আছে না আছে সেটা না জেনে আপনি আমার এগেনস্টে অভিযোগ আনলেন? অনুভব, আমি তোমার নামে কোনো অভিযোগ আনি, আমি শুধু একটাই কথা বলেছি, আনন্দী যেটা করেছে একজন দায়িত্ব সম্পন্ন স্ত্রী সেটা করতেই পারে, কিন্তু তা বলে আনন্দীকে এই আলোচনা থেকে দূরে রাখাই ভালো ডক্টর লাহিড়ী। আজ আমরা এখানে আমার সেদিনকার মেন্টাল কন্ডিশন প্লাস নলেজ অ্যাবাউট দ্য পেশেন্ট নিয়ে কথা বলছি। মানলাম আনন্দী না জেনে না শুনে স্টুপিড প্ল্যানটা করে বসলো, তুমি আমাকে স্টুপিড বললে? কিন্তু আনন্দী তো কাজটা করেনি, করেছি তো আমি। তাহলে সেদিন ডক্টরস ডের অনুষ্ঠানে কেন মঞ্চে আনন্দীকে দোষারোপ করা হলো? এই প্রশ্নটার জবাব কি আমাকে দিতে হবে নাকি? জবাব থাকলে দিতে পারেন। ওয়েল ডক্টর মৈত্র, আমি আপনাকে কয়েকটা টেকনিক্যাল প্রশ্ন করতে চাই রিগার্ডিং পেশেন্ট। আপনি যা যা পেশেন্ট সম্বন্ধে জানেন সবটা আমাদের বলুন। Yes, Dr. Chatterjee. Most certainly. Aminul was detected with arterial septal defect. আর আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই অনুভব, আমি শিওর দিয়া তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো দিনও না। ও, নন্দা তো আর ফোন করলো না, তারপর ও কি আমার উপর রেগে আছে? না, এবারে প্রেসের ভ্যালুয়েশনের ব্যাপারটা তাড়াতাড়ি করতে হবে। ও যা চাইছে সেইভাবে ওকে টাকা দেবার ব্যাপারটা মাকে দিয়ে রাজি করাতেই হবে। হয়তো সত্যি বিক্রম ওর উপর জোর করছে টাকার জন্য। আমাকেও তো ফোনে বিক্রম টাকার কথাই বলল। বিক্রম, দরজা খুলে বলছি, ভালো হচ্ছে না কিন্তু। বিক্রম, তুমি খুব খারাপ করছো, দরজাটা খোলো। বিক্রম, প্লিজ প্লিজ দরজা খোলো। বিক্রম, আমি কিন্তু পুলিশে জানাবো, আমি পুলিশে কমপ্লেন করব। বিক্রম, তুমি শুনতে পাচ্ছ? দরজাটা খোলো। ডক্টর মৈত্র, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ডিটেলস। আমি ডিসিপ্লিনারি কমিটিকে অনুরোধ করছি আপনাদের কাছ থেকে যা জানবার আছে জেনে নিতে। ডক্টর লাহিড়ী, আপনার কখন সন্দেহ হলো যে ডক্টর মৈত্র অপারেশন করার জন্য ফিট নন? সেদিন যখন ডক্টর মৈত্র অপারেশন করছিলেন সেটা দেখে আমি চমকে যাই, আমি জাস্ট অবাক হয়ে যাই।
যার নিজেরই এখনো ট্রিটমেন্ট চলছে, সে কি করে ওটিতে অপারেশন করতে পারে? আমার খুব বিভ্রান্ত লাগে। আপনি কি তখন হসপিটাল অথরিটির কাছে আপনার এই বিষয়ে কনসার্নটা এক্সপ্রেস করেছিলেন? না, আমি করিনি। অনুভব ডক্টর মৈত্রর কথা ভেবেই আমি করিনি। আপনার যদি সত্যি এই ব্যাপারটা কনসার্ন হওয়ার মতো মনে হয়, সেই দিন তক্ষুনি ব্যাপারটা আপনি এক্সপ্রেস করলেন না কেন? 7-8 দিন কেটে যাওয়ার পর আপনি অভিযোগ করলেন। হতেই তো পারতো এর মধ্যে ডক্টর মৈত্র আরো কয়েকটা অপারেশন করে ফেলতেন। সেরাম হলে আমি নিশ্চয়ই বলতাম। ডক্টর লাহিড়ী, আপনি হসপিটাল অথরিটির কাছে কোনো কমপ্লেন না করে অনুষ্ঠানের দিনেই আপনার এই উদ্বেগ প্রকাশ করার ইচ্ছেটা কেন হলো সেটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আপনি জানতেন ওখানে পেশেন্টের বাড়ির লোকজন থাকবে, সাংবাদিকরা থাকবে, যাদের কারোর পক্ষে এই চিকিৎসা বিজ্ঞানের বিস্তারিতভাবে জানা সম্ভব নয়, আর যাদের আপনার কথায় উত্তেজিত হয়ে পড়ার সম্ভাবনা আছে। আপনি তাদের কাছে গিয়ে আপনার এই 7-8 দিন ধরে জমিয়ে রাখা উদ্বেগটা কেন প্রকাশ করলেন সেটা একটু বলবেন প্লিজ। আমার অবাক লাগছে। আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে অনুভবের লয়ার আমাকে জেরা করছে। আমি যেটা বলেছি, যেটা উচিত বলে আমার মনে হয়েছে, আমি সেটাই বলেছি। যেটা সত্যি সেটা সেটা আমার মনে হয়েছে। আমার মনে হয়েছে সকলকে সচেতন করা উচিত, তাই করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ঘটনা ঘটে যাবার পর বেশ কিছুদিন পরেও অভিযোগ করতেই পারে কেউ। সেক্ষেত্রে যদি করতে পারে, তাহলে এই ক্ষেত্রে কেন নয়? ডক্টর লাহিড়ী, আমাদের মনে হচ্ছে এই পুরো ঘটনাটা ডক্টর মৈত্রকে অপমান করার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। একজন ডক্টর একটা গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন আর সেটা সাকসেসফুল হয়েছে। আপনার চিন্তা যদি গুড ইন্টেনশনে হতো না, আপনি এটা করতেন না। আপনি ভুল বুঝছেন। আমার কিন্তু খারাপ কোনো ইন্টেনশন ছিল না। আপনার কি ধারণা ছিল আপনি যে উত্তেজনামূলক কথাবার্তাগুলো বলেছেন তার জন্য সেদিনকে হসপিটালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত? আমি তো এত কিছু ভেবে কোনো কথা বলিনি। আমি কাউকে উত্তেজিত করতেই তো চাইনি। ও তাহলে ডক্টর লাহিড়ী, আমরা ধরে নিতে পারি যে আপনি যেসব কথাবার্তা বলেন তার কি প্রতিক্রিয়া হবে সেগুলো না ভেবেই কথাবার্তাগুলো বলে দেন। এসব কি হচ্ছেটা কি? কেন এত উল্টোপাল্টা অভিযোগ আসছে আমার নামে? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ডক্টর লাহিড়ীকে একটা প্রশ্ন করতে চাই। ও শিওর। ডক্টর লাহিড়ী, সেদিনকে আপনি ওপেন ফোরামে আমার এগেনস্টে অভিযোগ এনেছিলেন যে আমি একটি বাচ্চার জীবন বিপন্ন করেছিলাম অপারেশন করতে গিয়ে। আমি নাকি দীর্ঘকাল ধরে ডিপ্রেশনে ভুগছিলাম। আপনার কাছে কি প্রমাণ আছে আমার ডিপ্রেশনের? আপনি কি আমার ডাক্তারের সঙ্গে কথা বলে জেনেছিলেন যে আমি ডিপ্রেশনে ভুগছি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো তো অনুভব, সেই সময় তুমি মানসিকভাবে দুর্বল হয়েছিলে না? সেটি প্রশ্ন নয়। প্রশ্নটা হলো, আপনি কোন ভিত্তিতে ওপেন ফোরামে আমার এগেনস্টে এই অভিযোগটা তুললেন? আমি নিজের বিচার বুদ্ধি দিয়ে বুঝে নিয়েছি। দ্যাটস অল। আমার আর কিছু বলার নেই। ডক্টর লাহিড়ী, আমি শুধু কয়েকটা নাম আপনাকে বলতে চাই। ডক্টর রবার্ট ব্রাউনের নাম নিশ্চয়ই শুনেছেন, ফেমাস নিউরোলজিস্ট। মেডিকেল জার্নালে ওনার বিষয়ে অনেক জায়গায় লেখা আছে, ওনার লেখাও আছে ওখানে। 14 বছর বয়সে ওনার প্যারালিসিস। ডক্টর রামেলের নাম নিশ্চয়ই শুনেছেন। স্পাইনে একটা সিস্ট হয়েছিল। স্পাইনাল সার্জারির পরে তার শরীরের নিচের অংশ কিন্তু পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। তারপরেও কিন্তু উনি রেগুলার ছুরি কাঁচি হাতে অপারেশন করে যাচ্ছেন, আর তার ছুরি কাঁচির নিচে থাকে সদ্যজাতরা। আচ্ছা, বিদেশের কথা পুরোটা ছেড়ে দিলাম, দেশের কথায় আসি। ডক্টর সুরেশ আদবানি নাম শুনেছেন নিশ্চয়ই, ফেমাস অঙ্কোলজিস্ট সার্জন। ছোটবেলাতে পোলিও আক্রান্ত হয়েছিল, মেডিকেল পড়তে দেওয়া হয়নি ইনিশিয়ালি। পরে সরকারের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে তিনি ডাক্তারি পাশ করেন, আর সেই পঙ্গু মানুষটাই হলো প্রথম সার্জন আমাদের দেশের যিনি সফলভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন। পদ্মভূষণ পেয়েছিলেন তিনি। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার জ্ঞান কত কম ডক্টর।